আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 24 জাতীয় নির্বাচন ছিল ডামি এবং প্রহসনমূলক। আদালতে স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তাহীনতায় জাতীয় পার্টির কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা। শীঘ্রই প্রেসিডিয়ামের বৈঠক। বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য নিয়ে ভিন্ন মত। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ট্রাম্পের কুটো চাল, আশঙ্কা বিশ্লেষকদের। পরমাণু স্থাপনা নিয়ে নতুন বিতর্ক তেহরানে, আবারও হামলার ফন্দি যুক্তরাষ্ট্রের। এবং কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতা। অস্থির বান্দরবনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পাড়ায় ফিরছে পালিয়ে থাকা পাহাড়িরা। সহায়তা করছে সেনাবাহিনী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে তিনি স্বীকার করেন সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে। সাবেক সিইসি আদালতে আরও জানান, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই ছিল বিতর্কিত। মনির হোসেন তপু রিপোর্ট। ডামি নির্বাচন পরিচালনাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে বেলা 12:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম আদালতে আনা হয়। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তাকে তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক এই সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের জন্য কাজী হাবিবুল আওয়ালকে 10 দিনের পুলিশ রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে আওয়াল স্বীকার করেন রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হওয়ায় 2024-এর নির্বাচন ডামি ইলেকশন হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন, তাহলে সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। আদালতের সাবেক এই সিইসি আরো বলেন, মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির 10ম কাউন্সিল নিয়ে দলের ভেতর তৈরি হওয়া টানাপোড়েন আপাতত মিটলেও এখন নিরাপত্তাহীনতায় কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দলের মুখপাত্র ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, শীঘ্রই ডাকা হবে প্রেসিডিয়ামের বৈঠক, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জাতীয় নির্বাচন বা দলের কাউন্সিল এলেই জাতীয় পার্টিতে বাজতে থাকে ভাঙনের সুর। সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের গড়া দলটি এ নিয়ে 8 বার ভেঙেছে। সবশেষ গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দল ভাঙেন প্রধান পৃষ্ঠপোষক এরশাদ পত্নী রওশন এরশাদ। নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে আলাদা কমিটিও করেন তিনি। গত 20 মে দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী 28 জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল করার ঘোষণা দেয়া হয়। ভেন্যু বরাদ্দ বাতিল হওয়ায় 16 জুন তা স্থগিত করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
এর বিরোধিতা করে ওই তারিখেই সম্মেলন করার ঘোষণা দেয় দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের এক অংশ। চেয়ারম্যান ও মহাসচিব পদে প্যানেল দেওয়ার কথাও জানান তারা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসে জিএম কাদেরকে নতুন তারিখ ঘোষণার আহ্বান জানান তারা। আর যদি সেই দিনে না ইমিডিয়েট ডাইরেক্ট কাউন্সিল ডাইরেক্ট and I can tell you যে কাউন্সিল যখনই হয় there will be in a democratic way গণতান্ত্রিক উপায়ে সেখানে নির্বাচনে যিনি আসেন তাকে আমরা 13 বছর কাউন্সিল হয় না বিএনপির, আমি যতটুকু জানি। সেটাও নিরাপত্তাজনিত কারণে। আওয়ামী লীগের আমলে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে হলরুমে যাচ্ছি সে হলরুমেই বলছে আপনারা কাউন্সিল করবেন, ছাত্ররা অ্যাটাক করতে পারে, অন্যরা অ্যাটাক করতে পারে। তো সেই নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। পরপর কয়েকটি প্রেসিডিয়াম মিটিং হবে, তারপরে পদক্ষেপগুলো নেওয়া হবে। জাপার শীর্ষ এই নেতা জানান, কাউন্সিলের আগে দলের বহিষ্কৃত নেতাকর্মী ও খণ্ডিত অংশগুলোকে আবারও যুক্ত করে একটি বৃহত্তর ঐক্য তৈরি করা হবে। তবে দলের মুখপাত্র জানান, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। প্রত্যেককে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে ইট উইল গিভ কনফিডেন্স টু আদার্স। কারণ পার্টি যদি দেখে যে একটা সুসংগঠিত হচ্ছে তাহলে দলের ভালো লোক আসে। পার্টি যদি কেবল ভাঙতেই আর আমি যদি বলতেই থাকি আপনারা যারা যাবেন চলে যান, আমার কারো দরকার নেই, আমি একলাই দল করবো, তখন ওই দল থাকে। অনেকেই যেমন বলছেন ঐক্যমতের কথা, আবার অনেকেই এটা বলছেন যে আসলে এই ঐক্যটা জাতীয় পার্টিকে কোনো কিছু ভোট অ্যাড করবে না, বরঞ্চ বিশৃঙ্খলা করলেও এবং দলের স্বার্থবিরোধী কাজ করলেও দলে ফিরে আসা যায়, এই নজিরটি স্থাপন হবে। এই নজিরটি এই মুহূর্তে জাতীয় পার্টির বেশিরভাগ লোকজনই স্থাপন করতে চাচ্ছে না। দলটির মুখপাত্র আরও জানান, বুধবার বনানী কার্যালয়ে জরুরি সভায় জিএম কাদেরের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি সাময়িক এবং ট্রাম্পের কুটচাল হতে পারে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু গবেষকরা বলছেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়নি, যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের। এই অজুহাতে আবারও আগ্রাসন চালাতে পারে তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমেরিকার অস্ত্র দিয়ে ইরানে হামলা করলে পরিস্থিতি হবে ইরাকের মতো, সাদ্দামের মতো পরিণতি হবে খামেনির। হয়তো এমন স্বপ্ন নিয়েই ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ইরান শুধু নিজেদের রক্ষাই করেনি, সমানতালে লড়াই করেছে ইহুদিদের সাথে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎই বিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশই ক্লান্ত। আবার ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলেও সংকেত দেন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এখনো চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেনি। ট্রাম্পের একটা অবিবেচনা প্রসূত স্টেটমেন্টের জন্য কিন্তু এই অ্যানালাইসিসগুলো আসছে। অর্থাৎ বলছে তারা টায়ার্ড, এখন তারা ঘরে ফিরে গেছে। এই ধরনের খুব ফিশি কথা না বলে যদি বলতো যে আমরা একটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব এবং প্যালেস্টাইন রাষ্ট্রের সমাধানের দিকে যাব, এই ধরনের সলিড কথা না বলার প্রেক্ষিতে সে তার যে বক্তব্য সেটাও একটা ডিসপিউট তৈরি করছে। স্থায়ী বিরতি তো আমি দেখছি না, কারণ মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা আগের থেকে কম বেশি ছিল, কারণ ইরানের সাথে ইসরায়েলের একটা চরম দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তো এখন যেহেতু আক্রমণ হয়েছে অলরেডি, তাই এক্ষেত্রে আরও দ্বন্দ্বটা আরও অনেক গুণে বেড়ে গেল, প্রকাশ্য হলো। আর যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই, তো এই দ্বন্দ্ব তো আসলে কেউ ছেড়ে দিবে না বলে আমার মনে হচ্ছে। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে হামলা করে ইসরায়েল। আমেরিকার বোমারু বিমান দিয়ে 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করা হয়। যদিও সিএনএন বলছে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে অস্বীকার করছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই প্রায় 400 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান। এখন বিকল্প উৎস থেকে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারেন বলে মনে করছেন গবেষকরা। আক্রমণ করে বরঞ্চ তাদেরকে আরও অ্যাগ্রেসিভ করে তুলছে, তারা যাতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করার জন্য তাদেরকে ঠেলে দিচ্ছে। শুনুন, 400 কেজি তো অনেক 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 পরিমাণ। এটা যদি ধরে আমি যদি
60% এটা সমৃদ্ধকরণ করা হয়েছে। তো নর্মালি 25 কেজি লাগে ইউরেনিয়াম, 90% যদি সমৃদ্ধকরণ হয় তো এর মধ্যে 60%। তা এখান থেকে প্রায় 9-10টা না আরও অনেকগুলোই বোমা অ্যাটম বোম করতে পারে এবং তাদের আরও অন্য প্রযুক্তি প্লুটোনিয়ামও তারা বিভিন্নভাবে তারা এগুলো আহরণ করতে পারে। ইরানের কাছে যদি তাদের পারমাণবিক শক্তি সঞ্চয় করতে পারে ফুল সুইং, নিউক্লিয়ারাইজেশন যদি তারা সফল হয়, সেটা তো আমি মনে করি যে ব্যালেন্স অফ পাওয়ারের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে, যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর আগ্রাসী হবে না, কেননা এই নিউক্লিয়ারাইজেশনের প্রেক্ষিতে একটা বড় মাপের ক্ষতির সম্মুখীন হবে, এই জন্য তারা অ্যাটাক করে না। ইরান যদি ইসরায়েলকে টেক্কা দেওয়ার শক্তি অর্জন করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে তেহরানে আবারও হামলার ফন্দি আঁটছে পেন্টাগন। দেশটির গোয়েন্দারা ইরানে এখনও ইউরেনিয়াম থাকার দাবি করলেও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নেয়নি। এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কে দিতে পারে ইরানে আবারও সামরিক আগ্রাসনের দিকে। তবে ভবিষ্যতে ইহুদিতে যে কোনো সন্ত্রাসী তৎপরতায় সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সবার চোখ ফাঁকি দিয়ে গেল শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় অত্যাধুনিক B2 স্টেলথ বোমারু বিমান দিয়ে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের নাটকীয় এই হামলার সফলতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক, যা এড়াতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এটি ইতিহাসের একটি সফল আক্রমণ ছিল। আমেরিকান হিসেবে দিনটিকে আমাদের উদযাপন করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প 20 বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিলেন, তবে ইরান সেখান থেকে আগেই ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে আমার কাছে গোয়েন্দা তথ্য নেই। আমেরিকার জয়েন্ট চিফ অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেনের দাবি, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল তাদের 15 বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। এতে ব্যবহার করা অস্ত্রগুলোর নকশা ও পরিকল্পনা করা হয় নিশ্চিত সফলতা অর্জনের জন্য। ঘটনাস্থলে 2টি ভেন্ট শ্যাফটে আমরা হামলা করেছি। হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একের পর এক 6টি বাংকার ব্লাস্টার ফেলে সেগুলো আমরা ধ্বংস করেছি। পেন্টাগনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে ইরানে হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। 75 yards around the hole where it hit is black. ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার বাইরে যেসব গাড়ি আর ছোট ট্রাক ছিল সেগুলো ছিল কংক্রিটের শ্রমিকদের, যারা টানেলের মুখ ঢাকার কাজ করছিল। কোনো কিছুই ওই স্থাপনা থেকে সরানো হয়নি। তবে এই হামলার আগে ভোরদোর পরমাণু স্থাপনা থেকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবি করে আসছেন মার্কিন গোয়েন্দারা, যার অবস্থান অজানা ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের। যদিও এই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলে দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সন্ত্রাসী ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয়ে ইরানি জাতিকে অভিনন্দন। আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে, কিন্তু ইহুদিদের শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিশ্লেষকদের মতে আসলে ইরানের পরমাণু ইস্যুতে এখন নিজেরাই বিতর্ক তৈরি করে আবারও তেহরানে হামলার ফন্দি আঁটতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, ATN বাংলা। স্বাভাবিক হতে শুরু করেছে বান্দরবনের পরিস্থিতি। পাড়ায় ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা পাহাড়িরা। একসময় কুকেচি ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসী তৎপরতায় অস্থির এলাকাগুলো এখন অনেকটাই শান্ত। এর মধ্যে আত্মসমর্পণ করেছে KNF এর 2 সদস্য
ফিরে আসা নারী পুরুষদের সহায়তা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। বান্দরবনে সুংসং পাড়া ঘুরে রিপোর্ট করছেন প্রতিনিধি মিনানুল হক, জানাচ্ছেন ফারহান ইসলাম টুপ্পা। 2022 থেকে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার 9টি উপজেলায় নিজেদের আধিপত্য বিস্তারে কর্মকাণ্ড চালিয়ে আসছিল পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF। বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকের 3টি শাখায় সশস্ত্র হামলা করে টাকা ও অস্ত্র লুটের পর আলোচনায় আসে সশস্ত্র গোষ্ঠীটি। গত 2 বছরে KNF এর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 5 সেনা সহ অন্তত 25 জন নিহত হয়। গ্রেপ্তার হয় KNF এর 1.5 শতাধিক সদস্য। এসব অস্থিরতায় রুমা ও রোয়াংছড়ির 20টির বেশি পাড়া থেকে পালিয়ে যায় লোকজন। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান ও স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। আগে লোকজন ছিল না, এখন আজকে এই যে সুংসং পাড়াতে আমি নিজে আছি, সবাই এখন পরিস্থিতি ভালো হয়ে সবাই ফিরে আসছে। নিজ নিজ বাসায় আমরা থাকতে পারছি। তারপরে আমরা নিজের জুম পুরস্কার করতে পারছি। অনেকে স্ট্যান্ডার্ড করছে, মনে করি আগামীতে আরো ভালো হবে। এরকম কার্যক্রম যদি চলমান থাকে ভবিষ্যতে আশা করি আমাদের এই অত্র এলাকার যে সমস্যা রয়েছে চলমান, সেটা ধীরে সুস্থে এটা সমাধান হবে। ইতিমধ্যে রুমা ও রোয়াংছড়ি উপজেলার 9টি পাড়ায় ফিরে এসেছে 89টি পরিবার। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, তারাও কিন্তু ফিরে এসেছে। যারা এলাকায় ফিরে আসছে ও আত্মসমর্পণ করছে তাদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে অনেকেই আস্তে আস্তে ফেরত আসা শুরু করেছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা সুন্দরভাবে এলাকার নিরাপত্তা নিশ্চিত করব এবং আপনারাও সুন্দরভাবে এখানে বসবাস করবেন। নতুন করে কেউ যেন সন্ত্রাসী না জড়ায় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে জানায় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক টেলিভিশন সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতালির ভ্যানিসে কঠোর নিরাপত্তায় 3 দিন ব্যাপী জমকালো বিয়ের এই আয়োজন শুরু হয়েছে। এই বিয়েকে ঘিরে ইতোমধ্যে ভ্যানিসে এসে পৌঁছেছেন বিল গেটস, হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম, জর্ডানের রানী অপরাহ উইনফ্রে, কিম কার্দাশিয়ান সহ নামি দামি তারকা ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী, এছাড়া শোবিজ, রাজনীতি ও ব্যবসা জগতের কয়েকশো শীর্ষ তারকা জেফ বেজোসের বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই বিয়েকে শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত বিয়ে হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে। এতে ব্যয় ধরা হয়েছে $5 কোটি মার্কিন। এর আগে 2019 সালে প্রথম স্ত্রী সমাজসেবী ম্যাকেনজি স্কচের সাথে বিচ্ছেদ হয় বেজোসের। মহাকাশ গবেষণায় 41 বছর পর নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ভারত। শুভাংশু শুঙ্খার দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন। এর আগে 1984 সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। গত 25 জুন যুক্তরাষ্ট্রের নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে তিনি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন। মার্কিন ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইসরো যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। এর মধ্য দিয়ে ভারতের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাগেরহাটের মোল্লাহাটে 4টি বিদেশি পিস্তল ও গুলি সহ 11 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা খুলনা মহাসড়কের মোল্লাহাটে টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি করে তাদের আটক করা হয়। জব্দ করে মাইক্রোবাসটি ঝিনাইদহের মহেশপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল। বাগেরহাটের পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 4টি চায়না পিস্তল, 4টি ম্যাগাজিন ও 9 রাউন্ড গুলি সহ তাদের আটক করা হয়েছে। বড় ধরনের নাশকতা পরিকল্পনা ছিল বলে ধারণা করছে পুলিশ। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে কলম্বো টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে শ্রীলঙ্কা। আগের দিনে 2 উইকেটে 290 রান নিয়ে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।
প্রাথম নিশাঙ্কা 146 এবং প্রবাদ জয়সরুয়া 5 রান নিয়ে ব্যাট করতে নামেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 294 রান। এর আগে প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 24 জাতীয় নির্বাচন ছিল ডামি এবং প্রহসনমূলক, আদালতে স্বীকার করলেন সাবেক সিএসি হাবিবুল আওয়াল, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তাহীনতায় জাতীয় পার্টির কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা, শীঘ্রই প্রেসিডিয়ামের বৈঠক, বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য নিয়ে ভিন্ন মত। ইরান ইসরায়েলে যুদ্ধবিরতি ট্রাম্পের কুটচাল, আশঙ্কা বিশ্লেষকদের। পরমাণু স্থাপনা নিয়ে নতুন বিতর্ক, তেহরানে আবারও হামলার ফন্দি যুক্তরাষ্ট্রের। এবং কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতা অস্থির, বান্দরবনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, পাড়ায় ফিরছে পালিয়ে থাকা পাহাড়িরা, সহায়তা করছে সেনাবাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।